নিট 2026 খুব ভালো পরীক্ষা হবার পরেও দুর্ভাগ্যক্রমে আবার রিনিট 2026 তোমাদেরকে দিতে হচ্ছে। নিট 2026-এ যাদের মোটামুটি সিলেকশন পাক্কা ছিল তাদের ক্ষেত্রে একটা দুঃখ নর্মালি থাকবেই। বহুজন পরীক্ষার পর এক সপ্তাহের মতো পড়াশোনায় ছেড়ে দিয়েছিলে, কারণ রিনিট হবে কি হবে না, কবে হবে না হবে এই নিয়ে একটা জল্পনা যখন চলছিল, তখন পড়াশোনা তো দূরের কথা, লোকজন বইপত্র জুনিয়রদেরকে দিয়েছিল, কেউ আবার বিক্রি করে দিয়ে বাড়ি চলে এসেছিল। সুতরাং এই ধরনের ঘটনার মধ্যে যখন রিনিট পরীক্ষা হবে শুনলে তখন ডিপ্রেশন আসা স্বাভাবিক। তোমাদেরকে আজকে আমি একটু মেন্টালি শক্ত করার জন্য এসেছি। ঠিক তোমার যেমন পরিস্থিতি, এর থেকেও খারাপ পরিস্থিতি আমার ছিল। আমি নিট 2020 সাল যখন কোভিড ইয়ার ছিল তখন ক্র্যাক করেছিলাম, আজ থেকে প্রায় 6 বছর আগে। সেই 6 বছর আগে যখন কোভিডের সময় আমি নিট ক্র্যাক করেছিলাম, তোমাদের থেকে আমার খারাপ পরিস্থিতি কেন ছিল? কারণ আমরা একদম ফুল দামে পরীক্ষার প্রস্তুতি নিয়েছি প্রায় এপ্রিল পর্যন্ত। মে মাসের 3 তারিখে পরীক্ষা হওয়ার ডেট ছিল, ঠিক তোমাদের যেমনটা হয়েছিল। 1 মাসের মতো বাকি, ফুল দামে প্রিপারেশন কমপ্লিট। অ্যালেনের পরীক্ষা হচ্ছে, আমি জানি তোমরা জানো, হয়তো আমি কোটাতে প্রিপারেশন নিতাম। অ্যালেনের পরীক্ষা হচ্ছে, রেগুলারলি ভালো মার্কস আসছে, 600, 620, 630। সেই সময় 620-30-এ প্রায় 2000, 2500-এর মতো র্যাঙ্ক আসতো, মানে মোটামুটি এমস পাক্কা। এই সময়তে যে কনফিডেন্স আমার তুঙ্গে ছিল সেটা হঠাৎ করে ভেঙে পড়লো যখন কোভিড আমি বাড়ি ফিরলাম। বাড়িতে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করিনি, ছোটবেলা থেকেই মেজরিটি টাইম হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। বাড়িতে এসে কি করে পড়তে হয়, কখন পড়ে, কিভাবে বাড়ির মধ্যে অ্যাডজাস্ট করে পড়তে হয়, কোনো কিচ্ছু জানা নেই। কিন্তু বাড়িতে আসতে হলো কোভিড যেহেতু। বাড়িতে এসে মোটামুটি মে মাস, জুন মাস, জুলাই মাস পুরো পড়াশোনা থেকে দূরে, প্রায় 3টে মাস। এবং এই সময় পড়াশোনা না করার আর একটা কারণ কি, তোমাদের সময় তো তোমরা রিনিট 3-4 দিনে অ্যানাউন্স হবার পরে ডেট পেয়ে গেলে। আমাদের ক্ষেত্রে কোভিডের সময় ডেট ঠিক হচ্ছে, কেউ বলছে হবে না, ডেট ঠিক হচ্ছে, কেউ বলছে হবে না, ইভেন ক্যান্সেল হয়েছে 2বার পরীক্ষা। তারপরে ফাইনালি 13ই সেপ্টেম্বর পরীক্ষা হবে বলে আমাদেরকে কনফার্ম নিউজ জানা যায় আগস্ট মাসের 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখের দিক করে। সেই সময় মোটামুটি একটা ক্লিয়ার নিউজ আছে যে পরীক্ষা 13ই সেপ্টেম্বর 2020 সালেই হবে। ঠিক যেমন তোমরা রিনিট 21শে জুন হবে জানতে পেরেছো। 3টে মাস পড়া নেই, মাথা পুরো ঘুরছে, করবোটা আমি কি? প্রিপারেশন এত ভালো ছিল, যে ছেলেটা এমসে যাওয়ার স্বপ্ন দেখছিল, যে ছেলেটা নিজের সিলেকশনকে পাক্কা ভেবে নিয়েছিল, যে অ্যালেনের মধ্যে পরীক্ষা দিয়ে আন্ডার 1000-এর মধ্যে র্যাঙ্ক করছিল, তার এখন যা পরিস্থিতি সে সিলেকশনই পাবে না, এটা আমার পরিস্থিতি ছিল। কিন্তু তার আগে আমি যা পড়াশোনা করে রেখেছিলাম সেটাই আমার কাছে জাস্ট একটা কনফিডেন্স ছিল। ঠিক যেমন নিট 2026-এ তুমি যদি ভালো রেজাল্ট করে থাকো, কাট অফের কাছাকাছি পৌঁছে থাকো, অথবা কাট অফ থেকে একটু দূরে থাকো, কোনো ভুল করার জন্য তোমার কাছে দ্বিতীয়বার সুযোগ আসছে ভেবে তুমি প্রিপারেশনটা নাও। আমি তখন ভেবেছিলাম যে 3 থেকে 4টে মাস টাইম লাগাইনি, ঠিক আছে, 3 থেকে 4টে মাসকে আমি কাজে লাগাইনি, কিন্তু এই যে আমার কাছে 27টা দিন পড়ে আছে, এই 27টা দিন আমার জীবনের সব থেকে কঠিনতম পরিশ্রমটা আমি করব। সেই সময়তে ঘরের মধ্যে বসে শুধু আমি, আমার বইপত্র আর আমার ওই ছোট্ট রুমের পরিবেশটাই ছিল। সেদিন বসে বসে পড়াশোনা করতে করতে আমি ভাবছিলাম আজকে কঠিন পরিশ্রমটা করব। আজকে আজকে রাত্রিবেলায় বসে বসে যে আমি পড়াশোনাটা করছি, এটার ইতিহাসটা ভবিষ্যতে কোনোদিন কাউকে শোনাবো যদি আমি সাকসেসফুল হই। সেদিন আমি অত রাত জেগে পড়াশোনা করেছিলাম, সেদিন ওই রাতগুলোকে কাজে লাগিয়েছিলাম, দিনগুলোকে কাজে লাগিয়েছিলাম, ঘন্টার পর ঘন্টাকে সমানভাবে এনসিআরটি পড়াতে কাজে লাগিয়েছিলাম বলেই আজকে প্রাউডলি বলি আই অ্যাম ডক্টর নওয়াজ হোসেন। সুতরাং এই দিনটা তোমার কাছেও আসবে। এই কটা দিন একটু ভেঙে পড়ার মতো হবে, এই কটা দিন একটু কনফিডেন্স লুজ হবে, এই কটা দিন মনে হবে যে আমার খুব খারাপ পরিস্থিতি কিছু একটা হয়ে গেছে, কারণ নিট পরীক্ষার পর 10 দিন আমি যে পড়াশোনা করিনি, পড়াশোনার ট্রেডিশনটাই যেন ভুলে গেছি। এই রকম ভিডিও আমি আনতামই না। একটা নিউজ দেখলাম, খুব বুকটা ব্যথিত হয়ে গেল। বুকটা ব্যথিত হয়ে গেল যে নিটের অ্যাসপিরেন্ট যারা 650+ পাচ্ছিল তারা নাকি আত্মহত্যা করছে, সুসাইড করছে। কেন করবে সুসাইড? এই পৃথিবী অনেক ভালো, এই পৃথিবীর বুকে তোমার জন্য অনেক অপশন আছে। তুমি যদি নিট 2026-এ ভালো রেজাল্ট করে থাকো, তোমার কনফিডেন্সকে ডাউন হতে দিও না। আমি জানি তোমার মোরালি কোথাও না কোথাও মনে হবে কনফিডেন্সটা ঠিকঠাক নেই, কিন্তু তুমি কনফিডেন্স একটুখানি বিল্ড আপ করো যে আমি তো সেই ছেলেটাই যে নিট 2026 সালে কদিন আগেই পরীক্ষাতে 600+ পেয়েছি, 650+ পেয়েছি, 700-র কাছাকাছি পৌঁছেছি, বা 500+ পেয়েছি। তুমি নিজেকে একটুখানি মোটিভেটেড রাখো। তুমি নিজেকে মোটিভেটেড না রাখলে তোমাকে কেউ রাখতে পারবে না। আমি তোমাকে এই গল্পটা শোনাচ্ছি কারণ এই 27টা দিন তোমার যেমন পরিস্থিতি না, আমার সময় এই 27টা দিনে প্রত্যেক দিন মনে হতো যে আমি মনে হচ্ছে হেরে যাব। আমি লোককে কি করে মুখ দেখাবো? আমি অ্যালেনে পরীক্ষায় 600 করে পেতাম, 615-20 করে পেতাম, 630-40 করে পেয়েছি। সেই সময়তে প্রচুর নাম্বার, লোকজন ভেবেই রেখেছে আমার ছেলে এই বছর ঘর যাবে, আমাদের এই বন্ধুটা হয়তো এমসে গিয়ে পৌঁছাবে। আমি 27টা দিন প্রত্যেক দিন ভাবতাম, কিন্তু হারতে দিইনি নিজেকে, শুধুমাত্র স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করেছি।
এই স্ট্র্যাটেজি বহুবার আমি ইউটিউবে শেয়ার করেছি, বহুবার আমার পার্সোনাল লাইফে শেয়ার করেছি, বহুজনকে এই স্ট্র্যাটেজি মেনটেন করে ক্র্যাক করেছি। আমার একটা ভাই সেই বছর ইন্টার্নশিপ করছে, সে পড়াশোনাই করেনি গোটা বছর, লাস্টের 3টে মাস তাকে আমি আমার স্ট্র্যাটেজিটা বলেছিলাম এবং স্ট্র্যাটেজি মেনটেন করে সে কিন্তু নিজের নাম্বার গিয়ার আপ করেছিল এবং সিলেকশনও তার হয়েছিল। এর মানে কি এটা দাঁড়ায় স্যার এই লাস্টের কটা দিন শুধুমাত্র পড়াশোনা করলেই আমার যদি মার্কস 200 পেয়ে থাকি নিট 2024-এ, রিনিটে আমি সেটা 600 করতে পারবো? অ্যান্সার হবে না, সেটা পসিবল নয়। তাহলে কি স্যার স্ট্র্যাটেজি? একটুখানি আমি একটু তোমাদেরকে অ্যানালিটিক্স দেখাই, অ্যানালিসিস করে দেখাই। লাস্টে দিয়ে কিছুদিন যদি ভালো করে পড়া হয় তাহলে কি নিট ক্র্যাক সম্ভব? আমি আবারও বলেছি, যারা মোটামুটি 500 এইবারে অ্যাটলিস্ট পেয়েছিলে, 500-র কাছাকাছি, তাদের কিন্তু নিট 2026 অর্থাৎ রিনিট 2026 ক্র্যাক করার 99.99% রয়েছে ক্র্যাক করার। 500 পর্যন্ত যাদের মার্কস নিট 2026-এ ছিল, তার মানে তোমাদের প্রিপারেশন একদমই ঠিকঠাক ছিল। তুমি যদি এখনো চেষ্টা করো এই একটা মাস ক্র্যাক করে, এই একটা মাস পড়াশোনা করে তুমি তোমার নিজের মার্কসে 50 থেকে 60 নম্বর পর্যন্ত বাড়াতে পারো। যে 580 পেয়েছিলে সে 650 পর্যন্ত পৌঁছাতে পারো, যে 500 পেয়েছো সে 580, 90, 600 পর্যন্ত পৌঁছাতে পারো। একটা জিনিস বাবু মাথায় রাখবে, একটা জিনিস মাথায় রাখবে, তুমি এক্সট্রা টাইম পাচ্ছ। গোটা পৃথিবীতে বলা ভুল, গোটা ভারতবর্ষে যারা নিট দেবে সবাই এক্সট্রা টাইমটা পাচ্ছে। তুমি যদি কাজে লাগাও তোমার মার্কস বাড়বে, তুমি যদি কাজে না লাগাও তোমার পাশের বাড়ির ছেলে, তোমার পাশের গ্রামের ছেলে, অন্য জেলার ছেলে, অন্য রাজ্যের ছেলে এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু মার্কস তুলে নেবে। তুমি যদি নিজের সিলেকশন চাও, তুমি যদি নিজেকে ডাক্তার হিসেবে দেখতে চাও, তোমাকে কিন্তু এই সময়টা নিজেকে পরিশ্রম করতে হবে। 500 থেকে উপরে যারা আছো তাদের সিলেকশনের এখনো চান্স আছে, এটা আমি তোমাদেরকে বলেছি। এই যদি 30টা দিন তুমি পড়াশোনা করতে পারো, তাহলে কি স্যার যারা 500 নিচে আছি তারা কি পড়বো না? তারাও মার্কস ইনক্রিজ করতে পারো, তাদেরও সিলেকশন আসতে পারে যদি তোমার আগে খুব ভালো করে পড়া থাকে, স্ট্র্যাটেজিতে কিছু গোলমাল হয়েছিল সেই কারণে মার্কস কম পেয়েছো। তাহলে তুমি কি করবে? তুমি পুরোপুরি আমি যে স্ট্র্যাটেজিটা এখন বলবো এটাই ফলো করবে। আর যারা স্যার এই মার্কসগুলো পেয়েছিল তারা কোন স্ট্র্যাটেজি ফলো করবে? তারা নিট 2026-এ যদি মনে করো পরীক্ষা দিয়ে যে এই স্ট্র্যাটেজিতেই আমি যেটা মার্কস আমার পাবার ছিল আমি পেয়েছি, তাহলে তুমি তোমার নিজের স্ট্র্যাটেজি ফলো করো। নিজের স্ট্র্যাটেজি ফলো করা হচ্ছে সব থেকে বেস্ট। তাও যদি মনে হয় যে না, কোথাও না কোথাও যেন একটা গোলমালের কারণে আমার 30, 40, 50 নাম্বারের মার্কস আরো বাড়াতে পারতাম, একটুখানি ভুল হয়ে গেছে, তাহলে তুমি আমার এই স্ট্র্যাটেজি যেটা আমি এখন বলছি এটাকে দেখার চেষ্টা করো, এটাকে ফলো করার চেষ্টা করো। আমি তোমাকে এটা বলবো না যে তোমার 30, 40 নাম্বার বাড়বেই শিওর, তুমি নিজে পরিশ্রম না করলে কোনোদিন পারবে না। আমি তোমাকে যেই স্ট্র্যাটেজি দেবো সেটাকে যদি মেনটেন না করো তোমার কোনোদিন পারবে না। তাহলে স্যার স্ট্র্যাটেজিটা কি, কোনটা আপনি 27 দিন ফলো করে আপনার সিলেকশন আপনি নিয়ে এসেছিলেন সেটা বলুন। সিলেকশনের আগে আমি একটুখানি আমার গল্প শোনাই। বললাম মে মাস, জুন মাস, জুলাই মাস পড়াশোনা থেকে আমি দূরে। পড়াশোনা থেকে দূরে মানে কি, দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ি, পুরোটাই বায়োলজি। দিনে 10 থেকে 20 মিনিট কোশ্চেন সলভ করি। কোথায় করি? টেলিগ্রামে কোশ্চেন সলভ করি। আর কোনো কোশ্চেন সলভ নেই, অফলাইনের কোনো বিষয় নেই। 3 থেকে 4টে মাস সিমিলার এরকম ক্যাটাগরিতে আমার চলেছে। মানে আমি যা পড়াশোনা করেছি পুরো উবে গেছে মাথা থেকে। তাহলে কি স্যার পড়াশোনার জন্য আপনার বাবা মা বলেনি? বহুবার বলেছে, আমি নিজে পরিবেশটাকে অ্যাডাপ্ট করতে পারিনি। একদিন হয়তো পড়তে বসলাম, 5 ঘন্টা 6 ঘন্টা পড়েছি, তারপরে 2-3 দিন আর কোনো দেখা নেই। আর সেই সময়তেই বাড়ির কাজ, সেই সময়তে বিয়ে বাড়ির কাজ, নানা কাজে আমি যেন ইনভলভ হয়ে গেছি। মাথাতেই নেই যে আমি একটা নিট অ্যাসপিরেন্ট, আমি এতদিন পরিশ্রম করেছি অ্যালেনের বুকে, এতদিন পরিশ্রম করেছি কোটার বুকে, এতদিন ডাক্তার হওয়ার স্বপ্নটাকে বুকের মধ্যে জ্বালিয়ে রেখেছি, সেটা ভুলেই গেছি বাড়ি এসে। ঠিক যেমনটা তোমার এখন মাঝে মধ্যে মনে হচ্ছে যে পড়তে আমার ভাল লাগছে না। এই ডিপ্রেশন থেকে বেরোতে হবে। এই ডিপ্রেশনে বন্ধু আমিও ছিলাম। এই ডিপ্রেশনে বহু স্টুডেন্ট থাকে। যে ছেলেটার নিট 2026-এ খুব ভালো মার্কস এসেছিল, 700-র কাছাকাছি এসেছিল, সেও ডিপ্রেশনে যাবে, কিন্তু নিজেকে মোটিভেটেড রাখতে হবে। আমি কিভাবে নিজেকে মোটিভেট রেখেছিলাম সেই গল্পটা আমি ম্যাক্সিমাম শোনাতে পারি, সেই স্ট্র্যাটেজিটাই শোনাতে পারি। আমার যখন দেখলাম 27 দিন বাকি, আমার তো অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে এত খারাপ আমার মাথার মধ্যে যেন একদম আগুন টকবক করে ফুটছে যে যেই ছেলেটা এমস পাবার ছিল সে সিলেকশনই পাবে না, এটা মাথার মধ্যে যেন ক্র্যাক করতে লাগলো। আমি বললাম না, এমস পাবো না ঠিক আছে, একটা মেডিকেল কলেজকে আমার টার্গেট নিয়ে এগোতে হবে। একটা মেডিকেল কলেজের এমবিবিএস এর সিট আমাকে মিনিমাম পেতেই হবে। কি করব তাহলে? ঠান্ডা মাথায় বসলাম, বসে ভাবনা চিন্তা করলাম যে আমি তো খারাপ স্টুডেন্ট নয়, এতদিন তো ফাঁকি মারিনি। 3 মাসটা আমার পড়াশোনাটা একটুখানি গোলমাল হয়ে গেছে। এর আগে এত পড়াশোনা করেছি, অ্যালেনে এত ভালো মার্কস পেয়েছি, তাহলে আমার পড়াশোনা করা আছে, আমার ওটাকে ঠিকঠাক ভাবে একটু ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। যেমন সে পুরানো যুগের মূর্তি, পুরানো যুগের বিভিন্ন ভাস্কর্য থাকে না, ধুলোতে একটুখানি নষ্ট হয়ে গেছে কিন্তু তার মূল্য কমে না। ঠিক আমি নিজেকে ওটাই বললাম যে আমি মূল্যবান। আমি হয়তো একটুখানি 3-4 মাস না পড়ার কারণে সব জিনিসপত্রগুলো ভুলে গেছি, আমি আবার রিব্যাক করতে পারি, আমি আবার বাউন্স ব্যাক করতে পারি। ঠিক যেটা তোমাকে এখন ভাবতে হবে। কি করেছিলাম? অ্যানালিসিস করতে বসেছিলাম। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টেরই খুব খারাপ অবস্থা। বায়োলজিটা টুকটাক পড়তাম, ফিজিক্স কেমিস্ট্রি তো একদম সব ভুলে গুল খেয়ে গেছি। কিন্তু কিন্তু ওই যে মাঝখানে 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়তাম, টুকটাক কিছু কিছু যেগুলো আমার ফেভারিট স্ট্রং টপিক, সেগুলোকে একটু আধটু দেখা দেখি করতাম। মক টেস্ট তো দেওয়াই ভুলে গেছিলাম।
তাহলে 27 দিনে কি করলাম, আমি বললাম যে দুদিন আমি টার্গেট নেব, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পার্টিকুলারলি 3টে করে টেস্ট দেবো। ফিজিক্সের 3টে, কেমিস্ট্রি 3টে, বায়োলজি 3টে করে টেস্ট দেবো। ফিজিক্সের, কেমিস্ট্রির 45টা করে কোশ্চেন, বায়োলজির 90টা কোশ্চেন। আমাদের সময় তোমাদের এখন যে প্যাটার্ন, সেই প্যাটার্নে পরীক্ষা হতো। আমি কি করলাম, সেই সময় একটা অ্যাপ বেরিয়েছিল, এনটি অভ্যাস অ্যাপ। সেই অ্যাপটার মধ্যে অনলাইনে এক্সাম দিলে পুরো অ্যানালিসিস করে দেখিয়ে দেবে কোন কোশ্চেনটা ভুল, কোশ্চেনটা কোন টপিক থেকে, তোমার কোন জায়গাটা হয়তো কমজোরি, এটা দেখাতো। বর্তমানে এটা নেই, কিন্তু অপশনাল এখন প্রচুর এআই অ্যাপের মাধ্যমে কোশ্চেন প্র্যাকটিস করার বিভিন্ন জায়গা আছে। কোনো জিনিসকে আমি প্রমোট করছি না, তুমি যে কোনো একটা অ্যাপ খোঁজো, সেখান থেকে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পরীক্ষা দিয়ে দেখো। পরীক্ষা দেওয়ার পর তুমি দেখো তোমার অ্যানালিটিক্স কি বলছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 10 থেকে 15টা দিন যে তুমি পড়াশোনা করোনি, 3 তারিখে পরীক্ষা হওয়ার পর, আজকে ধরো 20, 21 বা 23 তারিখ, এই 10-15টা দিন একটুখানি গোলমালে পড়াশোনা হয়েছে, সিরিয়াসলি এখনো পড়তে বুঝতে পারছো না, তুমি একটুখানি অ্যানালিসিস করে দেখো যে 15 দিনে তুমি কতটা ভুলে গেছো। যেটা আমি অ্যানালিসিস করেছিলাম 3-4 মাসে কতটা ভুলে গেছি, তোমার তো 15 দিন ভুলে যাওয়ার কারণ, তাই না? অ্যানালিসিস করে দেখো যে কোনটা এখনো তোমার স্ট্রং রয়েছে, কোনটা তোমার মিডিয়াম ক্যাটাগরি, কোনটা উইক, অর্থাৎ কোন জায়গার কোশ্চেন আসলেই তুমি সঠিক করে দিয়েছো, কোন জায়গার আসলে একটুখানি ভাবতে হয়েছে, সিলি মিস্টেক হয়ে গেছে, কোন জায়গায় একদম অ্যাটেম্পটই করতে পারছো না, এই 15 দিনে ভুলেই গেছো। সেটা তোমার উইক আগেও ছিল, এখন সেটা আরো প্রমিনেন্ট হয়ে গেছে। তোমার যখন যেই স্ট্রং, যে জায়গাগুলো যেমন মনে হয়েছে, সেটা নিয়ে এবার তোমার রিভিশন স্ট্র্যাটেজি শুরু হবে। আমি 2 দিনে এটাকে কমপ্লিট করেছিলাম। তোমরা চাইলে 3টে টেস্ট 3 দিন ধরে দিতে পারো। ফিজিক্স একদিন দিলে, কেমিস্ট্রি একদিন দিলে, বায়োলজি একদিন দিলে। টেস্ট দিয়ে বাকি সময়টা কি করবো, 2 ঘন্টা করে হয়তো টাইম লাগবে। কি করবে এরপর, ওই টাইমের পর তুমি তোমার চ্যাপ্টারগুলোকে নোট ডাউন করো। ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে কোনগুলো তোমার সব থেকে স্ট্রং, কোনগুলো একবার রিভিশন করলেই কমপ্লিট হয়ে যাবে, কোনগুলো মিডিয়াম একটুখানি রিভিশন ভালো করতে হবে, তার সঙ্গে একটু নজরও দিতে হবে, কোনগুলো উইক যেগুলো কনসেপ্ট এখনো ভালো করে বুঝতে হবে। সেই অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারগুলোর লিস্ট বানিয়ে কাগজের মধ্যে লিখে দেওয়ালে চিটে দাও। চিটে দেওয়ার পর তোমার রিভিশন স্ট্র্যাটেজি শুরু হবে। রিভিশনে সব থেকে প্রথম স্ট্রং চ্যাপ্টারগুলোকে আমি পড়াশোনা করেছিলাম। তোমার যেটা ইচ্ছা তুমি পড়তে পারো। কেন স্যার স্ট্রং পড়েছিলেন? স্ট্রং পড়েছিলাম কারণ আমার মন তো ভেঙে গেছে, 3-4 মাস পড়াশোনা নেই, কনফিডেন্স নেই। পরীক্ষা যখন দেখছি ফিজিক্সে 60-70 করে পাচ্ছি, কেমিস্ট্রি দেখছি 80-90 পেয়েছি, বায়োলজি এত ভালো আমার সাবজেক্ট, 200-250 বেশি টপকাচ্ছে না। তাহলে আমি কি করব? আমি বললাম যেগুলো আমার স্ট্রং সেগুলো তো একদমই সঠিক করতে পারছি এমন তো নয়। তাহলে আমার স্ট্রং চ্যাপ্টার, যেগুলো আমার খুব ভালো চ্যাপ্টার, যেগুলো আমার খুব ফেভারিট চ্যাপ্টার, যেগুলো এতদিন পর্যন্ত আমার মনে হতো এখান থেকে কোশ্চেন দিলে আমাকে কেউ কিছু ফেলতে পারবে না, সেই চ্যাপ্টারগুলোকে আমি চেষ্টা করলাম একদিনের মধ্যে গুটিয়ে নেবার। ফিজিক্সের যেগুলো স্ট্রং চ্যাপ্টার, ফিজিক্সের একদিন, কেমিস্ট্রির একদিন, বায়োলজির একদিন, এইভাবে পড়লাম। পড়ার পর স্ট্রং চ্যাপ্টারগুলো যখন পড়া হলো, আমার মনের মধ্যে একটা কনফিডেন্স আসলো যে মিনিমাম সিলেবাসের 20-30% আমি পড়ে নিয়েছি। এরপর পড়ে থাকছে মিডিয়াম আর্টস উইক। আমি কোনো একটা সাবজেক্ট কথার জন্য বলছি, ফিজিক্স যদি 5 দিনে কমপ্লিট করার চেষ্টা করি, তাহলে 5 দিনের মধ্যে 1 দিনে স্ট্রং চ্যাপ্টার কমপ্লিট করব, 1.5 দিনে মিডিয়াম চ্যাপ্টার এবং উইক চ্যাপ্টার জন্য 2.5 দিন টাইম দেবো। কেন? উইক চ্যাপ্টার একটু টাইম বেশি নেবেই। স্ট্রং চ্যাপ্টার 3টে কমপ্লিট করতে যে টাইম নেবে, দেখা যাবে উইক চ্যাপ্টার একটা কমপ্লিট করতেই সেই টাইম নিয়েছে। তোমার ক্ষেত্রে তোমার যেমন টাইমের অ্যানালিসিস মনে হবে তুমি করতে পারো। আমি আবার বললাম যে এটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতাই বলছি। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা কি 5 দিন করে একটা সাবজেক্ট লাগিয়েছিলাম? না বাবু, টাইম ছিল না আমার কাছে। আমি কি করেছিলাম, আমি 10 দিনেতে পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা হোক করে কমপ্লিট করে দিয়েছিলাম। ফুল রিভিশন, মোটামুটি ফুল রিভিশন কমপ্লিট করে দিয়েছিলাম যা হোক করে। যে আমাকে একবার এই 10টা দিনে সিলেবাসটা একবার কমপ্লিট করে মনের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে নওয়াজ একবার সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি সিলেবাসের প্রত্যেকটা জায়গা টুকটাক কিছুটা কিছু হলেও একটুখানি মাথার মধ্যে ঢুকে গেছে। এই কনফিডেন্সটা আসা দরকার ছিল। সেই কনফিডেন্সটা আমি নিয়েছিলাম কদিনে? 10 দিনে। তাহলে 2 দিন পুরো অ্যানালিসিস করেছিলাম, 10 দিনে রিভিশন কমপ্লিট, 12 দিনে মোটামুটি আমার মনের মধ্যে একটা কনফিডেন্স আসলো যে না, মোটামুটি সিলেবাস টুকটাক করে কমপ্লিট করে দিয়েছি, এবার আমি দেবো ফুল টেস্ট, যেটা তোমারও দেওয়া উচিত। ফুল টেস্ট বাবু দিতে আমি যখন শুরু করলাম, প্রথম যখন টেস্ট দিয়েছিলাম 2টো থেকে 5টা টাইমেই দিয়েছিলাম, টেস্ট দিয়েছি, আমার তখন স্কোর এসছে 430-এর কাছাকাছি। মনটা আবার ভেঙে পড়লো যে কোথায় 600 পাওয়ার স্বপ্ন দেখছি, 450 পাচ্ছি। কিন্তু মনের মধ্যে একটুখানি তবলা বাজিয়ে বললাম চিন্তার কোনো কারণ নেই। নিট 2019 সালে কাট অফ গেছিল 516, আর একটু বাড়ালেই কাট অফের উপরে চলে যাবে। মক টেস্ট দিতে শুরু করলাম একদিন ছাড়া ছাড়া অথবা 2 দিন ছাড়া ছাড়া, একদিন ছাড়া ছাড়া অথবা 2 দিন ছাড়া ছাড়া। যেমন আজকে এক্সাম দিলাম, কালকে আবার এক্সাম দেওয়াকে একদিন ছাড়া বলছি, কালকে এক্সাম না দিয়ে পরশু দেওয়াকে 2 দিন ছাড়া বলছি। তাহলে এরকম ভাবে এক্সাম দিতে দিতে আমার মার্কস লাস্ট পরীক্ষা গিয়ে দাঁড়ালো 570-75-এর কাছাকাছি, এবং নিট 2020 সালে আমি পেয়েছিলাম 596। সুতরাং 450 বা 430 থেকে 550 লাস্ট পরীক্ষায় কাছাকাছি, এবং সেখান থেকে 600 জার্নিটা এইভাবেই হয়েছিল। তোমারও এটা পসিবল। এই 10টা-15 দিন পড়াশোনা করোনি, যে জায়গায় যাচ্ছ সেখান থেকে ইনক্রিজ করতেই পারবে। কি করতাম আমি? 2টো থেকে 5টা পর্যন্ত মক টেস্ট দিতাম,
6টার সময় 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করে 6টার সময় ওই পেপারটা চেক করতে বসতাম। পরীক্ষা কিন্তু বাবু অফলাইনে দেবে, মনে থাকে জানো, নিট 2027 হবে সিবিটিতে, 26 কিন্তু হতে চলেছে কিসে, 26 কিন্তু হতে চলেছে অফলাইনে। অফলাইনে পরীক্ষা যদি না দাও, পরীক্ষার রুমে বসে নিট 2026 যেমন তুমি ভাবছিলে এই রিনিট 2026ও ভাবতে হবে। মনে রাখবে এই ফুল মক টেস্ট মিনিমাম 5টা অফলাইনে টেস্ট তোমাকে পরীক্ষার আগে দেওয়া অবশ্যই জরুরি, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে 2 থেকে 5টা দেওয়ার পর 6টায় চেক করতাম, 6টায় চেক করার পর 8টার সময় দেখতাম যে কোন জায়গাগুলো সিলি মিস্টেক, সেগুলোকে আমি নোট ডাউন করে খাতায় লিখে রাখতাম বা কোশ্চেনেতে দাগ দিয়ে রাখতাম যেগুলো খুব জরুরি। স্যার কোথায় মক টেস্টের কোশ্চেন পাবো? আরে বাবু মক টেস্টের কোশ্চেন দুনিয়ার সব জায়গাতেই পাবে, তোমার মক টেস্ট অন্য কিছুর দরকার নেই। তুমি পিআইকিউ এর একটা করে ইয়ার নাও না, 2020 একদিন সলভ করো, 21 একদিন সলভ করো, 22 একদিন সলভ করো, 23 একদিন সলভ করো, 24 একদিন সলভ করো, 5টা পেপার হয়ে গেল। 5টা পিআইকিউ এর পেপার যদি তুমি সলভ করতে পারো, মোর দ্যান সাফিসিয়েন্ট তোমার কনফিডেন্স বিল্ড আপ হওয়ার জন্য। স্যার এগুলো তো আগেও কোশ্চেনগুলো করেছি, অসুবিধা নেই। তাহলে 2015, 16, 17, 18, 19, 20 ধরো, যেগুলোকে এতক্ষণ মনে নেই, তোমার যেগুলো ইচ্ছে যাবে তুমি সেখান থেকে নিতে পারো। স্যার পিআইকিউ দেবো না, তাহলে বাইরের কত ইনস্টিটিউট আছে টেলিগ্রামে সারাদিন এত ভালো ভালো মক টেস্ট ঘুরে বেড়ায়, আকাশ, এলএন, পিডব্লিউ, দুনিয়ার আরো যা যা ইনস্টিটিউট আছে, যে কোনো একটা ইনস্টিটিউটে মক টেস্ট নাও, দিতে শুরু করো, অসুবিধার কিছু নেই। কনফিডেন্স কমবে, কনফিডেন্স বাড়বে, কনফিডেন্স কমবে, কনফিডেন্স বাড়বে, কিন্তু তোমার কনফিডেন্সের সঙ্গে সঙ্গে তোমার মনে রাখবে একদম স্ট্র্যাটেজি যেন মেনটেন করে পড়াশোনা হয়। কনফিডেন্সের সঙ্গে সঙ্গে তোমার হার্ডওয়ার্ক যেন কমে না যায়, কনফিডেন্সের সঙ্গে সঙ্গে তোমার যে কনসিস্টেন্সি সেটা যেন বরকরার থাকে। বরকরার থাকলেই তোমার প্রিপেয়ার ফর দ্য নেক্সট অর্থাৎ নিট পরীক্ষার জন্য তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। তাহলে কি করতাম, 2 থেকে 5টা পরীক্ষা দিয়ে 6টার সময় চেক, 8টার সময় সিলি মিস্টেক, তারপর প্রিপেয়ার ফর দ্য নেক্সট মক টেস্টের জন্য প্রিপেয়ার হয়ে যেতাম। যদি তারপরের দিনে একটা মক টেস্ট দিতাম, তার জন্য একটু টাইম কম, তারপরের দিনে না দিয়ে তারপরের দিনেও দিতে পারি, এরকম করে মোটামুটি আমি মক টেস্ট পরীক্ষা দিয়েছিলাম 8 দিনে। কত দিনে? 8 দিনে। 8 দিনে 5টা মক টেস্ট দিয়েছিলাম। তাহলে 8 দিন, 10 দিন, 18 দিন, 2 দিন, 20 দিন কমপ্লিট। লাস্টে পড়ে থাকছিল আমার 7 দিন। এইভাবেই আমি স্ট্র্যাটেজি আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম। 7 দিনের মধ্যে 2 দিন আমি পড়েছিলাম ফিজিক্স, 2 দিন কেমিস্ট্রি, আর লাস্টে 3 দিন পড়েছিলাম পুরোপুরি এনসিইআরটি বায়োলজি। বারবার বলি, পরীক্ষার আগে যদি এনসিইআরটি বায়োলজি পড়ে না যাও, ওই পরীক্ষার রুমে বসে বায়োলজি যতই সহজ কোশ্চেন এনসিইআরটি থেকে আসুক না কেন, তোমার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি করবে। ওই কনফিউশন ক্রিয়েট করতে দিলে হবে না। ওই কনফিউশনকে তোমাকে হার মানানোর জন্য পরীক্ষার আগের দিনে, তার আগের দিন পর্যন্ত বায়োলজি এনসিইআরটিটা ভালো করে পড়তে হবে। আমরা জানি আমাদের মাথায় যেটা পড়া হয় সেটা রিসেন্ট মেমোরিতে থাকে। ফিজিক্স কেমিস্ট্রি তো প্রচুর ক্যালকুলেটিভ, সেগুলো আমাদের নর্মালি মাথাতে আগে থেকেই ঢুকে থাকে, কিন্তু বায়োলজি ভলেটাইল হিসাবে থাকে। যদি আগে থেকে না পড়ে যায়, পরীক্ষার রুমে যেন কনফিউশন মনে হবে। এটা তুমি নিট 2026-এও হয়তো লক্ষ্য করেছো। তাহলে মনে রাখবে, বায়োলজিকে আগে থেকে 3 দিনে কমপ্লিট করবে ক্লাস 11 এবং 12। যদি প্রয়োজন পড়ে, অসুবিধা হয়, এর আগে আরেকবার বায়োলজিকে কমপ্লিট করে রাখবে এনসিইআরটি, যাতে কনফিডেন্স থাকে 3 দিনে শেষ করার। বোঝা গেছে না? যায়নি? এইভাবে শেষ করে আমি নিট পরীক্ষা দিতে গেছিলাম। তাহলে মনে রাখবে, এই পদ্ধতি মেনটেন করে আমি যদি ডাক্তার হতে পারি, তুমিও হতে পারে। আর যদি আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার নাম ডক্টর নওয়াজ, তুমিও গর্বের সঙ্গে তোমার নামটা ডক্টর সামথিং বলতে পারবে। সুতরাং এই কটা দিন পরিশ্রমটা করতে হবে। যে রুমে বসে যে বইপত্রের সঙ্গে দিন কাটাচ্ছ, এই দিনটাই তোমাকে ইতিহাসে তুলে ধরবে, এই দিনটাই তোমার গর্বের কারণ হবে, এই দিনটাই তোমার বাবা মার মুখে উজ্জ্বল হাসি ফোটাবে। এবার যারা মনে করছো যে আমাদের প্রস্তুতি একদমই ভালো নেই, এবছর উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, তারা কি করবো? তাদের জন্য আমি বলে রাখি, মিশন স্টেথোস্কোপ আমার ব্যাচ লঞ্চ হয়ে গেছে নিট 2027-এর জন্য। কি পড়াবো? শুধুমাত্র বায়োলজি পড়াবো। কোর্সের মূল্য 1499। কেন কিনবে কোর্সটা? বাংলাতে এনসিইআরটি পড়াবো, বাংলাতে এনসিইআরটি পড়াবো, বাংলায় লাইন বাই লাইন এনসিইআরটি যে ইংলিশ লাইন তার মানেগুলো বোঝাবো। তার সঙ্গে ডিপিপি এবং মক টেস্টের জন্য একটা কোর্স রয়েছে অ্যাটাচ, তোমরা সেটাকে কিনলে রেগুলার যদি প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে কথা দিতে পারি যে বায়োলজিতে 300-র নিচে ভাবার চিন্তা ভাবনা রেখেছো, তাকে আমি 330 প্লাস করবো, 250-র নিচেকে 310, 200-কে 300, এবং যারা 150-র নিচে পাবার ভাবনা চিন্তা রাখছো তাদেরকে 250 থেকে 300 প্লাস আমি করাবোই। স্যার আপনি একটা পোস্ট করেছিলেন যে নিটের জন্য কিছু একটা নিয়ে আসবেন, সেটা কবে আসবে? সেটা খুব শীঘ্রই আসবে, সেটা খুব শীঘ্রই আসবে। মহাতাণ্ডব সিরিজ খুব শীঘ্রই আসবে। সেখানে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর ওয়ান শট এবং পিওয়াইকিউ করাবো। ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে কি? যেগুলো নিটে প্রত্যেক বছর 4 থেকে 5টা কোশ্চেন প্রত্যেক বছর আছে, সেই চ্যাপ্টারগুলোকে আগে করাবো, তার পিওয়াইকিউ সলিউশন করাবো, তারপরে ধীরে ধীরে বাকি চ্যাপ্টার। মোটামুটি আমি টার্গেট নিয়ে গেছি যে বায়োলজির 10টা থেকে 15টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি তোমাদেরকে অ্যাটলিস্ট করাবোই এবং করিয়ে তোমাদেরকে আমি পাঠাবো। সুতরাং পড়াশোনা ভালো করে করো, মনোযোগ ভালো করে দাও। স্বপ্ন একটাই, ডাক্তার হতে হবে। পরিশ্রমটা তোমাকেই করতে হবে, ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়ার কোনো কারণও নেই। তোমাদের যদি ভেঙে পড়ার মনে হয় যে আমার ভেঙে পড়ছি বা আমার স্যার রেগুলারলি একটা মোটিভেশন লাগবে, তোমাদের জন্য আমি সবসময় রয়েছি, সবসময় থাকবো। নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি লিঙ্ক দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক জয়েন করতে পারো, অথবা টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দিচ্ছি, সেটাকে জয়েন করতে পারো। সেখানে কিন্তু নিটের প্রচুর অ্যাসপিরেন্ট রয়েছে। ধীরে ধীরে আমি সেখানে নানা এমসিকিউ থেকে শুরু করে নানা স্ট্র্যাটেজি থেকে শুরু করে তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করার চেষ্টা করবো, তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তোমরা ওই গ্রুপটাই চাইলে জয়েন হতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, দুটোরই লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। পড়াশোনা